আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। বেশ কিছুদিন পরে কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে লেনদেন বেশ ভালোই ছিল এবং আমরা যদি একটু বলি যে সূচকের উত্থানেই লেনদেনের সমাপ্তি হয়েছে এবং সবগুলো সেক্টরে কিন্তু পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন শেষ করেছে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জ। এবং সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংকিং সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর, টেক্সটাইল সেক্টর এবং ডিএসসির প্রধান সূচকটি প্রায় 2.88% কিন্তু আজকে দর বেড়েছে। আমরা একটু সূচকগুলোর অবস্থান জেনে নিব এবং আপনাদের এটাও জানিয়ে দিচ্ছি যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েই কিন্তু আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। চলুন একটু দেখে নিব যে সূচকের কি অবস্থান ছিল দিন শেষে। আপনারা দেখছেন যে 148 পয়েন্টের মতো বেড়েছে ডিএসসির প্রধান সূচক, 5289 পয়েন্টে সূচকের অবস্থান রয়েছে এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বাড়ার সংখ্যাটাই বেশি দেখা যাচ্ছে। একটু দেখে নিব যে কতটি প্রতিষ্ঠানের আজকে শেয়ারের দর বেড়েছে। 339টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে এবং দর হারিয়েছে 13টি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা দেখছেন 37টি, যেখানে লেনদেনের পরিমাণও কিছুটা ভালোই রয়েছে এবং গত কয়েক কার্যদিবসের তুলনায় একটু ভালোই লেনদেন হয়েছে আজকে। সেটাও যদি একটু দেখে নিই যে 500 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে, প্রায় 600 কোটি টাকার মতো কিন্তু আজকে লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে এখন বিস্তারিত জানতে আমরা কথা বলবো পুঁজিবাজার ও কোম্পানি আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার এম মাসুমের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। বেশ কিছুদিন এই যুদ্ধের প্রভাবটা কিন্তু বাজারের উপরে ছিল এবং বাজারে একটা পতন ছিল, কিন্তু আজকে আমরা একটা ভালো বাজার দেখতে পাচ্ছি। তো এটা আসলে কোন দিকে, এটা কি বাজার ঘুরে দাঁড়ানোর একটা ইতিবাচক একটা বিষয় দেখতে পাচ্ছি কিনা? হ্যাঁ, কারণ এটা আমরা যেটা দেখলাম যে ইরান এবং আমেরিকা এবং ইসরায়েলের সাথে যে যুদ্ধ চলছে পুরো মিডল ইস্টে, কিন্তু সেটা এফেক্টেড এবং এইটার কারণে দেখা গিয়েছে যে সবারই একটা ধারণা ছিল যে এইটা যদি লিঙ্গারিং করে তাহলে অবশ্যই আমাদের যে ক্যাপিটাল মার্কেট সেখানে এফেক্ট করবে। কারণ এটার সাথে আপনি জানেন যে কানেক্টেড উইথ ইনফ্লেশন হিউজলি, এবং এখানে প্রত্যেকটা কোম্পানির দেখা যাবে যে কস্টিং হয়তো বা বেড়ে যাবে এবং তাদের প্রফিট মার্জিন হয়তো বা কমে যাবে। এই ধরনের বিভিন্ন চিন্তা ভাবনার কারণে, এবং সেটা বাংলাদেশে না, এটা কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইড আপনি যে কোনো স্টক এক্সচেঞ্জেই দেখেন সেখানেই কিন্তু প্রাইস কমেছে। এবং এইটা একটা আমার মনে হয় যে অ্যাজ ইউজুয়াল নর্মাল একটা বিষয় ঘটেছে, যেটা বাংলাদেশে ক্যাপিটাল মার্কেট না সব জায়গাতেই ঘটেছে। তবে আজকে কিন্তু অনেক পজিটিভ, যেটা দেখলাম অ্যারাউন্ড 600 কোটি টাকা আপনার কিন্তু ট্রানজাকশন হয়েছে। বাট এখন পর্যন্ত কিন্তু যুদ্ধ বন্ধ হয়নি, কিন্তু তাতেও কিন্তু আমরা দেখলাম যে এটা বাউন্স ব্যাকের একটা কিন্তু সূচনা হলো। জি, আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম যে যদিও দীর্ঘদিন ধরেই কিন্তু আমাদের বিদেশি বিনিয়োগ এবং আপনার ওয়ার্ল্ড মার্কেটটাও কিন্তু আমরা আজকে পজিটিভই দেখতে পাচ্ছি, এটার সাথে বাংলাদেশের সাথে হচ্ছে একটা সামঞ্জস্যতা রয়েছে এবং সেটার প্রভাব দেশেও পড়েছে। আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম যে বিদেশি বিনিয়োগ নিয়ে বেশ কিছুদিন ধরে কিন্তু আমাদের বিদেশি বিনিয়োগের পরিমাণ একেবারেই কমে যাচ্ছিল এবং এই যে বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য বর্তমান সরকার কিছু নীতিগত শিথিলতা ও সংস্কার সিদ্ধান্ত নিয়েছেন। আমি যদি একটা দুইটা পয়েন্ট একটু উল্লেখ করি, মুনাফা বা মূলধন দেশে নেওয়ার একটা সুযোগ দেওয়া হয়েছে এবং 100% বিদেশি মালিকানার সুযোগ দিয়েছে, যেটা আগে একটি দেশীয় মালিকানার একটা অংশ ছিল, এবং কর কাস্টমস ব্যবস্থার একটা সংস্কারের কথা বলা হচ্ছে। এরকম কিছু সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে। তো এই যে সিদ্ধান্তগুলো যে নেওয়া হয়েছে, এতে বিদেশি বিনিয়োগ বাড়বে কিনা? আমি সরি টু সে, কারণ আমাদের ক্যাপিটাল মার্কেটের যে সিচুয়েশন, ধরেন এখন ক্যাপিটাল মার্কেটে অনলি ফরেন ইনভেস্টমেন্ট আছে 13,000 কোটি টাকা, যেখানে ধরেন এই 2 ইয়ার্সে যদি আপনি কাউন্ট করেন আপনার লোকাল এবং ফরেন যারা আছে এভরি ইনভেস্টার্স এখানে টাকা লুজ করেছে। তো যখন টাকা লুজ করার কথা বা লুজ করার সিচুয়েশন হয়, সেখানে লোকাল ইনভেস্টরও আসবে না, ফরেন ইনভেস্টরও আসবে না। কারণ আপনি যদি 2010-এ দেখেন আমাদের বিও অ্যাকাউন্ট ছিল অ্যারাউন্ড 30 লাখ, আজকে বিও অ্যাকাউন্ট কত বলা হচ্ছে যে অ্যারাউন্ড 12 লাখ, এবং সেখানে অ্যাক্টিভ ট্রেড করে রেগুলার 5 লাখ বিও অ্যাকাউন্টে। তাহলে এত মিনিমাল, তার মানে কি মার্কেটের উপরে কনফিডেন্স, নর্মাল যারা এখানকার লোকাল যারা ইনভেস্টর তাদেরই কনফিডেন্স নেই, তাহলে ফরেন ইনভেস্টরের কনফিডেন্স থাকবে কিভাবে? এবং সেই কনফিডেন্স আনার জন্য যেই নেসেসিটি কাজগুলি করা দরকার সেটা তো আপনি করছেন, আপনি তো রিভার্স কাজ উল্টো করছেন। আপনাকে কনফিডেন্স বাড়ানোর জন্য ধরেন নর্মালি যেটা, যদি ভালো কোম্পানি লিস্টেড হয়, কথার কথা যদি ধরেন আরেকটা স্কোয়ার ফার্মের মতো ভালো কোম্পানি হয়,
আপনাকে কি ইনভেস্টর ডাকতে হবে স্কয়ার ফার্মাতে ইনভেস্ট করার জন্য? তাহলে ভালো কোম্পানি আপনাকে লিস্টেড করতে হবে। এখন ভালো কোম্পানি যদি লিস্ট করতে হয় তাহলে আপনাকে কি লাগবে? ইনসেনটিভ লাগবে, ফিসক্যাল ইনসেনটিভ লাগবে। ফিসক্যাল ইনসেনটিভ ছাড়া কেন ক্যাপিটাল মার্কেটে ভালো কোম্পানি লিস্টেড হবে? কেন ওভার রেগুলেটেড হতে চাবে? সেই জন্য ধরেন আমাদের এখানে অনলি আপনার 2.5% হয়তো বা গ্যাপ, মানে যদি অ্যাকচুয়াল গ্যাপ ধরা হয়, তার মানে তাহলে আপনার লিস্টেড এবং নন লিস্টেডের সাথে ট্যাক্সের কোনো ধরনের ইনসেনটিভই নেই। তাহলে সেই জায়গাটা যেটা আমরা ভাবছিলাম যে অ্যাটলিস্ট কেয়ারটেকার গভর্নমেন্টের সময় যেটা হবে, যে ইন্টিগ্রেশনটা হবে প্রপারলি, সেই ইন্টিগ্রেশনটা কি? যেমন ধরেন এনবিআর এর কি কি করা দরকার ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্টের জন্য বা ক্যাপিটাল মার্কেট প্রপারলি ফাংশন করার জন্য, ইন্স্যুরেন্স সেক্টরের ইনভেস্টমেন্ট কিভাবে ক্যাপিটাল মার্কেটে আরো বেশি করা যায় বা কিভাবে তো এটার সাথে সেক্ষেত্রে তো আসলে এই যে নীতিগত মানি যে মার্কেটে সিদ্ধান্ত বা সংস্কারের কথা চিন্তা করা হচ্ছে, এটা তো অবশ্যই বাজারের জন্য একটা বাংলাদেশের জন্য একটা পজিটিভ বিষয়, এবং সেটা পুঁজিবাজারের জন্য অবশ্যই একটা পজিটিভ বিষয় হতে পারে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে। হ্যাঁ, কিন্তু আপনার তো আগে তো ভালো কোম্পানি থাকতে হবে, যে কোম্পানিতে ওনারা এসে ইনভেস্ট করবে। জি। সেখানে হাতে গোনা কয়েকটা কোম্পানি যেগুলি অলরেডি প্রাইসড, তো তারা আইসা কোথায় ইনভেস্ট করবে? রিসেন্টলি আমরা যেটা দেখলাম যে 10টা মাল্টিন্যাশনাল এবং আপনার স্টেট ওন কোম্পানি আনার কথা ছিল, সেটাও তো আসছে না। আপনি লাস্ট আপনার ইন্ট্রিম গভর্নমেন্টের সময় আমরা দেখেছি কি অ্যারাউন্ড 26 কোম্পানিজ লিস্টেড হয়েছিল, বাট এবার কয়টা কোম্পানি লিস্টেড হয়েছে? একটা কোম্পানি 2 ইয়ার্স এর মধ্যে লিস্টেড হয়নি। তাহলে যদি ভালো কোম্পানি লিস্ট না হয় তাহলে কিভাবে আপনি বিনিয়োগকারী পাবেন? আপনার লোকাল বিনিয়োগকারী তো অলরেডি কমছে, অ্যাক্টিভ ট্রেড করে বোধহয় 5 লাখের মতো, তাহলে আপনি ফরেন ইনভেস্টর কোত্থেকে এখানে পাবেন? তাহলে আপনাকে দেখতে হবে পিসমিল বেসিস রিফর্ম না করে আপনাকে কালেকটিভ বা একটা ইকোসিস্টেম ডেভেলপ করতে হবে, যেখানে ইন্টিগ্রেশনটা থাকবে, যে আপনার ফাইন্যান্স মিনিস্ট্রি, আপনার ক্যাপিটাল মার্কেট, মানি মার্কেট, এনবিআর, ডিএসসি, সিএসসি সকলকে নিয়ে, এবং সেটা দেখতে হবে যে স্পেসিফিকলি আমার কি কি ধরনের রিফর্মগুলি দরকার, যেই রিফর্মগুলি করা দরকার। জি, আর আরেকটা প্রসঙ্গে আসতে চাচ্ছিলাম। এই যে 3টা রিফর্মের জায়গায় আপনি কি বলে মিউচুয়াল ফান্ড রুলস, আপনার মার্জিন রুলস আর হলো আইপিও রুলস দিয়ে আপনি পুরো 2 ইয়ার্স কাটিয়ে দিলেন। তাহলে এই 2 ইয়ার্স যদি আপনার 3টা রুলস করতে যায়, তাহলে আপনি আদার ডেভেলপমেন্টটা করবেন কোথায়? জি, আরেকটা প্রসঙ্গ নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে এই যে পুঁজিবাজারের সাথে রিলেটেড যে প্রতিষ্ঠানগুলো ডিএসসিসি বা বিএসএসসি, ডিএসসি বা বিএসএসসি, এই প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন নিয়ে অনেকেরই হচ্ছে একটা কথা রয়েছে বা আলোচনা চলছে, গুঞ্জন চলছে। এই বিষয়টা নিয়ে আপনার মন্তব্য কি? আসলে এইটা তো ধরেন আমার এটা গভর্নমেন্ট যেটা মনে করে যে রাইট, যেটা মনে হবে তাদের জন্য, তারা সেটাই করবে। বাট এখানে আমরা যখনই দেখি এই ধরনের রিউমার যে কি বলে যে আপনার কমিশন বা চেঞ্জ হচ্ছে, তখনই আপনি দেখবেন কিন্তু মার্কেট খুব ভালো বাড়ছে সেই দিন। তার মানে কি যে আপনার সাধারণ বিনিয়োগকারী যারা এখানে ইনভেস্টমেন্টে আছে, তাদের কিন্তু আপনার ইন্টেনশনটা ক্লিয়ার, যে তারা যেটা বুঝতেছে যে এই যে 2 ইয়ার্স যারাই এখানে ইনভেস্টমেন্টে ছিল, তারা কেউই কিন্তু, সবাই যখন টাকা লুজ করে সে তো কখনোই চিন্তা করবে না যে এটা ভালো হচ্ছে। যদি এটা ভালোই হতো তাহলে তো আপনার মার্কেট তো আপ থাকতো, এবং এখানে অনেক ভালো ভালো আরো কোম্পানি থাকতো, বিনিয়োগকারীদের সংখ্যা বাড়তো। তাহলে আপনাকে যেটা করতে হবে এখানে, এটা একটা মার্কেট, প্রপার মার্কেট বানাতে হবে, যেখানে ভালো ভালো কোম্পানি থাকবে, এবং আপনাকে বিনিয়োগকারী ডাকতে হবে না, অটোমেটিক্যালি বিনিয়োগকারীরা আসবে যখন তাদের কনফিডেন্স থাকবে। এখন ধরেন রিসেন্টলি আমি একটা জিনিস দেখলাম যে একটা আর ক্যাটাগরি নামে একটা ক্যাটাগরি করার তারা চিন্তা করছে। অথচ দেখেন সেই সিদ্ধান্তটা, যদি আর ক্যাটাগরি কেন করতে হবে? আপনার যেখানে অলরেডি জেড ক্যাটাগরি আছে। তাহলে আরেকটা বিষয় একটু বলবো যে তাহলে কি এই যে সাধারণ বিনিয়োগকারীদের যে আস্থাহীনতা, এটা আসলে পুঁজিবাজারের উপর, নাকি হচ্ছে এই যে রেগুলেটরি কমিটি যারা আছে তাদের উপর আস্থাহীনতা, আসলে কোনটা? না, পুঁজিবাজার তো আপনাকে যারা এখানে ফ্যাসিলিটেট চালাচ্ছেন তাদের ফ্যাসিলিটেট করবে, তাদের দায়িত্ব হলো, যেমন ধরেন এই 2 ইয়ার্স তারা একটা সময় পেয়েছিল, বিশাল সময়। এই সময়ের মধ্যে তারা কি করতে পারতো? স্ট্রেইট অনেকগুলি ভালো ভালো কোম্পানি নিয়ে আসতে পারতো, যেটা গভর্নমেন্টের সাথে লিয়াজও করতে পারতো। তারা এনবিআর কে ফোর্স করতে, গভর্নমেন্টের দ্বারা ভালোভাবে চেষ্টা করতে পারতো যে এইখানে আপনারা ইন্টিগ্রেশন করেন, যে এখানে আরো ইনসেন্টিভ দিতে হবে এবং আমরা ভালো কোম্পানি আনতে পারবো। এখানে তারা কি করতে পারতো, যে বন্ড মার্কেট এবং আপনার যে স্পেসিফিকলি যে আমরা দেখলাম যে সুকুক এবং আদার ডিফারেন্ট বন্ড এখানে
যেখানে এই বন্ড মার্কেটের জন্য একটা ফ্যাসিলিটেট করতে পারতো। এখানে তারপরে তারা যেটা করতে পারতো যে এই যে 5টা যে কোম্পানি ব্যাংক যেটা মার্জ করলো, আপনি দেখেছেন যে এই 5টার যারা শেয়ার হোল্ডার তাদেরকে কিভাবে ফ্যাসিলিটেট করবে, তাদেরকে জিরো করে দিল, এটা নিয়ে তারা কোনো ধরনের কথা বললো না। এখানে 30% শেয়ার হোল্ডার যারা স্পন্সর, যাদেরকে এই যে রিকোয়ারমেন্ট প্রি রিকোজিট ফুলফিল করতে হবে, সেইটা কিন্তু তারা ফুলফিল করালো না। সেটা জি, এটা নিয়ে বিভিন্ন সময় আসলে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলো, সেই উদ্যোগটা কখনোই এক্সিকিউশন পর্যায়ে চলে যায়নি, হয়নি, বা এটা নিয়ে আসলে বরাবরই একটা ঘাটতি রয়ে গেছে। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা এখানেই আমাদের শেষ করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এখানে যুক্ত হবার জন্য। আপনাকেও ধন্যবাদ। ওকে দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার ও কোম্পানি আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার এম মাসুমের সঙ্গে। এবার নিচ্ছে একটা বিরতি। বিরতির পর দেশ বিদেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের নানা খবর নিয়ে আসছেন সুকান্ত সরকার।